আসসালামু আলাইকুম স্টুডেন্টস। সরকারি বাংলা কলেজের রসায়ন বিভাগের অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আমি রুমানা শবনম, প্রভাষক, রসায়ন বিভাগ, সরকারি বাংলা কলেজ। একাদশ শ্রেণীর ছাত্রদের সাথে 11:20 থেকে আমার একটি ক্লাস আজকে শিডিউল আছে। আমি এখন সেই ক্লাসটাই শুরু করছি। আশা করি তোমরা আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ এবং পিছনে যে বোর্ড আছে তাতে এখনো কিছু লিখিনি, বাট যা কিছু লেখা আছে অলরেডি সেগুলো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। জাস্ট একটু এনশিওর করার জন্য যে সাউন্ড অ্যান্ড ভিডিও কোয়ালিটি তোমাদের জন্য ক্লিয়ার। তো আমরা গতদিন ক্লাস করেছিলাম, অ্যাকচুয়ালি গত দুটো ক্লাস তোমাদের সাথে আমার হয়েছে, আজকে আমার লেকচার 3 নাম্বার লেকচার তোমাদের সাথে। তো গত দুটো ক্লাসে আমরা গুণগত রসায়ন অধ্যায়, রসায়ন প্রথম পত্রে গুণগত রসায়ন অধ্যায়ের আমরা ক্লাস করেছি। প্রথমে পড়েছিলাম বোরস এন্ড রাদারফোর্ড মডেল, সাথে পরমাণুর গঠন, এগুলো। সেকেন্ড ক্লাসে আমরা পড়েছিলাম গত দিনের ক্লাসটাতে যে কোয়ান্টাম নাম্বার। কোয়ান্টাম নাম্বার কি, কোয়ান্টাম নাম্বারের সংজ্ঞা, তার তাৎপর্য কি, কোয়ান্টাম নাম্বারের প্রকারভেদে প্রত্যেকটি প্রকারভেদ কি করে নির্ণয় করা যায়, যে প্রধান কোয়ান্টাম সংখ্যা যদি x হয় তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা y হবে, এভাবে ক্যালকুলেশন, এগুলো আমরা শিখেছি। তো আজকে আমরা সেটার ভিত্তিতে, সেটার কনসিকুয়েন্সে কোয়ান্টাম নাম্বার সেট নির্ণয় করা শিখবো, যে কোয়ান্টাম নাম্বারগুলো দিয়ে কি করে একটা কোয়ান্টাম নাম্বার সেট নির্ণয় করা যায়। নাম্বার 2 আমরা শিখবো তিনটি নীতি। অলরেডি তোমরা এসএসসি লেভেলে এগুলো সম্পর্কে সামান্য ধারণা রেখেছো, এখানে আমরা জাস্ট একটু ডিটেইল জানবো যে কেন হয়েছিল। সে সময় পড়েছো হয়েছে, এই নীতিটা হয়েছে বা ওই নীতিটা হয়েছে। তো আজকের বা এইচএসসি লেভেলে বা আরো হায়ার স্টাডিজে গেলে কেন, কারণ কি, প্রয়োজনীয়তা কি, ব্যাখ্যা কি, এগুলো আমরা একটু জানতে পারি। সেই ভিত্তিতে আজকে আমরা তিনটা নীতি পড়ব। এক হচ্ছে আউফবাউ নীতি, 2 পাউলির বর্জন নীতি, 3 হুন্ডের নীতি। এই হচ্ছে তিনটা নীতি পড়ব। তার সাথে পড়ব কোয়ান্টাম নাম্বার সেট নির্ণয় করা, এবং এরপরেও যদি আমাদের ক্লাসের সময় পারমিট করে আমরা আজকে বর্ণালীর দিকে যাব। বিফোর দ্যাট আমি আরেকটা কথা একটু অ্যাড করতে চাই। আশা করি সবার কাছে খাতা কলম আছে। আমি গত ক্লাসে যে বোরের মডেল পড়িয়েছি, গত ক্লাসে এবং তার আগের ক্লাসে বোরের মডেল, সেই রিলেটেড কিছু ম্যাথমেটিক্যাল টার্মস আজকে দিব। গত ক্লাসে আমি দিতে চেয়েছিলাম, কোয়ান্টাম নাম্বার এক্সপ্লেইন করতে যেয়ে মাঝখানে ওটার আমি সেট করতে পারিনি। তো যাই হোক, আজকের ক্লাসে ইনশাআল্লাহ আমরা ওটা করব। তো বিফোর দেন আমরা আজকের ক্লাসের আমাদের টপিক হচ্ছে কোয়ালিটেটিভ কেমিস্ট্রি। ওকে, আজকে 3 নাম্বার লেকচারে। তাহলে আজকে আমরা কি কি পড়ছি? নাম্বার 1, কোয়ান্টাম নাম্বার থেকে অরবিটাল কাউন্টিং। কোনো কিছু কোয়ান্টাম নাম্বার আমার জানা আছে, সেখানে কি কি অরবিটাল থাকতে পারে, বা অরবিটাল কি জানা আছে, তাহলে তাদের কোয়ান্টাম নাম্বারগুলো কি করে নির্ণয় করা যেতে পারে, এই জিনিসগুলো আমরা আগে একটু শিখে নিই। এটা যদি জানতে পারি কি করে অরবিটাল কাউন্ট করা যায়, তাহলে আমরা জানতে পারবো কি করে অরবিটালের মধ্যে থাকা ইলেকট্রন বা সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা জানা যাবে, এবং একটি শেলে মোট কতটি ইলেকট্রন বা মোট কতটি অরবিটাল থাকতে পারে, বা একটি ইলেকট্রনের কি করে অরবিটাল, কি করে তার একটা ইলেকট্রনের জন্য কোয়ান্টাম নাম্বার কি কি হবে সেটাও নির্ণয় করা যেতে পারে। অর্থাৎ যদি আমি বলি যে কোয়ান্টাম নাম্বার সেট নির্ণয় করতে হবে, তাহলে আগে আমাদের এই জিনিসগুলো জেনে নিতে হবে। এগুলো কিন্তু কোয়ান্টাম নাম্বার সেট নির্ণয় করার সময় তোমার প্রত্যেকটা ধাপ ধাপ করে আসতে হবে তা না। এটা যদি একবার তুমি জেনে যাও, তাহলে যে কোনো পরমাণুর যে কোনো ইলেকট্রনের জন্য কোয়ান্টাম নাম্বার সেট নির্ণয় করতে পারবে। তাহলে ফার্স্টে আমরা শিখে নিই কি করে অরবিটাল কাউন্টিংটা করা যায়। অরবিটাল কাউন্টিং এর জন্য আমরা গত দিনের ক্লাসে দেখিয়েছিলাম অলরেডি তোমাদেরকে যে 4টা অরবিটাল এস পি ডি এফ, এদের জন্য এল এর মান কি কি ছিল? 0, 1, 2 and 3। আচ্ছা, এল যদি 0 হয় তাহলে এম কত হবে? 0। এস কত হবে? দুটো পসিবল, কি কি? +½ -½ রাইট? তাহলে এল এর মান 0 হলে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার 0 হচ্ছে, কিন্তু স্পিন কোয়ান্টাম নাম্বার কিন্তু দুটো পসিবল। তাহলে একটা এস অরবিটালের জন্য মোট কয়টা ইলেকট্রন থাকা পসিবল? দুটো ইলেকট্রন থাকা পসিবল। তার মানে তার সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 1 × 2 = 2। এখন এই 1টা কোথা থেকে আসলো? এনি গেস? দেখো, এল এর মান যদি 0 হয়ে থাকে তাহলে এন এর মান কত? আমরা গত দিনের ক্লাসে পড়েছি L = 0 to n - 1, রাইট? n এর থেকে 1
কম হবে এল এর মান। তাহলে এল এর মান যদি 0 হয় তাহলে n কত হতে হবে 1। তার মানে যদি n = 1 হয় সেই 1টা আমরা এখানে কাউন্ট করছি। 1 × 2 যে কতটি আমার প্রধান কোয়ান্টাম সংখ্যা তার সাথে আমি স্পিন কোয়ান্টাম সংখ্যাকে মাল্টিপ্লাই করে দেখাচ্ছি দুটি ইলেকট্রন ধারণ ক্ষমতা। অ্যাকচুয়ালি এটা ঠিক তা না, এটা অ্যাকচুয়ালি এখানে অরবিটাল কয়টা, একটা s অরবিটাল। এই s অরবিটাল একটা কাউন্ট করে তুমি ধরতে পারো যে 1 × 2 = মোট দুইটি ইলেকট্রন থাকা পসিবল। কিরকম, একটা আপওয়ার্ড একটা ডাউনওয়ার্ড, একটা ঘড়ির কাঁটার দিকে ঘুরবে তো আরেকটা ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবে। এভাবে তারা কি করবে, একজন আরেকজনের ক্ষেত্রকে ক্যান্সেল আউট করে দিবে। ওকে, আচ্ছা নাম্বার 2 তে যাই আমরা। পি অরবিটালের জন্য, পি অরবিটালের জন্য এল এর মান কত হবে 1। এল যদি 1 হয় তাহলে m কত হবে 0 + 1 - 1, s will be the same। তাহলে এখানে মোট কয়টা পাওয়া গেল, 3টা, তাই না? এই 3টা আর সাথে কয়টা আছে এখানে, এখানে 2টা স্পিন নাম্বার আছে, অর্থাৎ প্রত্যেকটি m এর জন্য 2টো করে স্পিন পসিবল, রাইট? তাহলে আমরা কি বলতে পারি, 3 × 2 = মোট 6টি ইলেকট্রন ধারণ ক্ষমতা আছে। অর্থাৎ m এর মান এখানে 3, 3টা সংখ্যা আছে m এর। এখানে m এর কয়টা ছিল, একটা সংখ্যা, 0 itself is a number। সো একের সাথে আমরা এখানে 2, দুই রকম স্পিন মাল্টিপ্লাই করেছি। আবার যখন p = 1 হচ্ছে তখন m এর মান কয়টা আসছে, 3টা মান আসছে, 0 একটা, +1 একটা, -1 একটা। আর প্রত্যেকটার জন্য স্পিন একটা প্লাস একটা হাফ, মাইনাস হাফ, একটা প্লাস হাফ একটা মাইনাস হাফ। তাহলে 3 × 2 = 6টা ইলেকট্রন পসিবল। কোন অরবিটালের জন্য, পি অরবিটালের জন্য। এবার যে ডি অরবিটালের জন্য এল এর মান 2, তাহলে m কত হবে 0 + 1 - 1 + 2 - 2, s will be same। তাহলে এখানে কয়টা, 1 2 3 4 5, 5 × 2 = 10। ডি অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা, 10টা। সিমিলারলি এফ অরবিটালের জন্য করে ফেলা, দেখো তো, 0 + -1 + -2 + -3, অর্থাৎ 1 3 5 7, মোট 7টা m এর মান পাচ্ছি। তাহলে 7 × 2 = 14। তাহলে আমরা যদি একটু কাউন্ট করি যে সর্বোচ্চ মানে এফ অরবিটাল পর্যন্ত কোন একটা শেলে মোট কতটি ইলেকট্রন থাকা পসিবল, এতগুলো, 6 2 8 18 14 তে 32। মোট কয়টি অরবিটাল থাকা পসিবল, 1 3 4 5 9 7 16, মোট 16টি অরবিটাল আর 32টি ইলেকট্রন। এইভাবে আমরা যে কোনো একটা শেলের জন্য মোট কতটি অরবিটাল উপস্থিত, প্রত্যেকটা অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতার উপর ভিত্তি করে মোট কতটি ইলেকট্রন থাকা পসিবল সেটা ক্যালকুলেট করতে পারি। এটা ছিল আমাদের অরবিটাল কাউন্টিং। এবার আমরা যে একটু শেল কাউন্টিং এ, যে প্রত্যেকটা শেলে মোট কয়টা ইলেকট্রন যাবে। আমরা তো এটা বললাম যে এস অরবিটালে কয়টা, পি অরবিটালে কয়টা, ডি তে কয়টা, এফ এ কয়টা ইলেকট্রন, এটার ব্যাখ্যা করলাম। এখন যদি বলি প্রথম শেলের জন্য কয়টা ইলেকট্রন পসিবল, দ্বিতীয় শেলের জন্য, সেটা কিন্তু তোমরা ক্লাস 8 এর বিজ্ঞান বই প্লাস 9 10 এর কেমিস্ট্রি বইতে ছিল যে 2 8 18 32। হাউ ডিড দে কাম, কোথা থেকে আসলো এই 2টা, কোথা থেকে আসলো 8টা, কোথা থেকে আসলো? আজকে আমরা জানবো সেটা আগে, যে এখান থেকে ইলেকট্রন গুলোর ক্যালকুলেশন এভাবে আসে। যদি বোর্ডের লেখা তোমাদের হয়ে থাকে আমি মুছে ফেলবো। আই এম গিভিং ইউ 30 সেকেন্ড। আচ্ছা, তোমাদের এখনো যাদের কনফিউশন আছে কোন চ্যাপ্টার, দুটো ক্লাস করোনি, আমি আবারও বলছি, চ্যাপ্টার পেপার 1 মানে প্রথম পত্রের পেপার 1 চ্যাপ্টার 2, আমি কিন্তু নামও লিখে দিয়েছি, শুরুতে বলেওছি। তারপরে আমি কমেন্ট সেকশনে দেখতে পাচ্ছি অনেকে বলছে এটা পর্যায় সারণী কিনা। পর্যায় সারণী ক্লাস তো আমার সাথে হয়নি, তাই না? ওটা আরেকটা টিচারের সাথে হয়। আই থিঙ্ক তোমরা আগের দুটো ক্লাস করোনি যারা এটা জানতে চাচ্ছ। এনিওয়েজ, আজকেই জয়েন করো, না হয় আজকে থেকেই শিখো। ওকে, তাহলে আমাদের এটা যদি শেষ হয় আমরা এবার দেখি কোয়ান্টাম নাম্বার থেকে কি করে এক একটা শেল থেকে কি করে কাউন্ট করতে পারবো।
শেল মানে এটা যদি নিউক্লিয়াস হয় তাহলে প্রত্যেকটি শক্তি স্তর তার নাম আমরা কি বলি KLMN, যেখানে প্রথমটার জন্য প্রধান কোয়ান্টাম সংখ্যা 1, দ্বিতীয় স্তরের জন্য 2, তৃতীয় স্তরের জন্য 3, চতুর্থ স্তরের জন্য 4। আমরা 4টা পর্যন্তই পড়বো, আমাদের সিলেবাস অনুযায়ী, আমাদের স্টাডি লেভেল অনুযায়ী আমরা 4টা পর্যন্তই পড়বো। আচ্ছা, তাহলে যদি কে শেল বলি, কে শেলের জন্য NLMS 4টা আমরা ভাগ করে নিই। কেমন? কে শেলের জন্য n এর মান কত? 1, তাহলে L কত হবে? 0, M ও 0, S will be plus minus half। তাহলে কে শেলের মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হবে? 1 into 2, অর্থাৎ মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা যদি বলি তাহলে এখানে হবে 2টি ইলেকট্রন। এবার যাই আমরা এল শেল। ওকে, এল শেলের জন্য n এর মান কত? 2, L এর মান কত হবে? 0, 1, অর্থাৎ 0 হবে 1 ও হবে। M এর মান তাহলে কত হবে? 0 plus 1 minus 1। S কিন্তু সেম। তাহলে একটু খেয়াল করো, এখানে একটা L আছে তাই না, 0, আর একটা L হচ্ছে 1। L 0 হয় কখন? যখন S এর মান s অরবিটাল থাকে। আমরা একটু আগে লিখেছিলাম বাম পাশে s p d f 4টা অরবিটালের জন্য L এর মান 0, 1, 2, 3, অর্থাৎ 0 যখন আছে তখন তাহলে বুঝতে হবে আমার এখানে s অরবিটাল আছে, 1 যখন আছে তখন আছে p অরবিটাল। s অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2, p অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা আমরা জাস্ট একটু আগে করলাম 6, তাহলে মোট কয়টা? 8। তাহলে এবার বুঝতে পারছো কেন প্রথম শেলে 2টা ইলেকট্রন, দ্বিতীয় শেলে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 8টি। আরো সহজ তোমাদের একটা থিওরি ছিল 2n স্কয়ার, অর্থাৎ n এর মান যা তার স্কয়ার দিয়ে 2 করে মাল্টিপ্লাই করলে আমরা জেনে যাব মোট কতটি ইলেকট্রন। যেমন প্রথম শেলের জন্য n এর মান 1, 2 into 1 স্কয়ার মানে হচ্ছে 2, আবার l এর জন্য মান হচ্ছে 2 into 2 স্কয়ার মানে হচ্ছে 8। এভাবেও করা যায়, সেটা ছিল তোমাদের প্রাইমারি লেভেলের নলেজটা। কিন্তু এখন তো তোমাকে যদি প্রশ্নটা এইভাবে আসে যে কোয়ান্টাম সংখ্যার ভিত্তিতে এটা ব্যাখ্যা করো, তাহলে তোমাকে অ্যানসারটা এই চার্ট ওয়াইজ করতে হবে। দ্যাটস ওয়াই উই আর ট্রাইং টু সলভ ইট। তাহলে এল এর মান 2 হলে দ্বিতীয় শক্তি স্তরের জন্য KLMN 1, 2, 3, 4, তাহলে 1 হলো, 2 হলো, এবার 3 দেই m। খেয়াল করবে এই m আর এই m, এই l কিন্তু ম্যাচ করে ফেলো না, এগুলো সব ক্যাপিটাল। শক্তি স্তর বা অরবিটকে আমরা ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করি, আর অরবিটালকে আমরা স্মল লেটার দ্বারা প্রকাশ করি, বা কোয়ান্টাম নাম্বারকে আমরা স্মল লেটার দ্বারা প্রকাশ করি। এই জিনিসটা ভালো মতো খেয়াল করো যে শক্তি স্তরকে আমরা বা অরবিটকে আমরা প্রকাশ করি ক্যাপিটাল লেটার দ্বারা, আর অরবিটাল এবং কোয়ান্টাম নাম্বারকে প্রকাশ করি স্মল লেটার দ্বারা। দুটোকে কিন্তু এক করে ফেলো না। আচ্ছা, তাহলে m এর মান, m শেলের জন্য n এর মান হচ্ছে 3, তাহলে l এর মান হবে 0, 1, 2, n এর থেকে 1 কম, 0, 1, 2। আচ্ছা, তাই যদি হয় তাহলে m এর মান কত হবে? এদের প্রত্যেকের প্লাস মাইনাস, 0 প্লাস মাইনাসের আলাদা হয় না কিছু, তাই 0 itself is 1, 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2, মোট কয়টা হলো? 5টা, তাই না? তাহলে এইখানে l এর মান কয়টা আছে আমার? 3টা l এর মান আছে, 0, 1, 2। 0 কখন হয়? যখন s অরবিটাল হয়। 1 কখন হয়? যখন p অরবিটাল হয়। 2 কখন হয়? যখন d অরবিটাল হয়। তাহলে s এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টি, p এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 6টি, d এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা জাস্ট আগে 4টি করেছি 10টি। তাহলে মোট কতটি হলো? 18টি। এভাবে আমরা f সহ করতে পারবো। f এর জন্য 0, 1, 2, 3, প্রত্যেকের জন্য m এর মান হবে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3। s এর মান তো সবার জন্য কমন, তাহলে কয়টা 0 হয়? s অরবিটালের জন্য মোট 2টা ইলেকট্রন। 1 হয় p অরবিটালের জন্য মোট 6টা ইলেকট্রন। 2 হয় d অরবিটালের জন্য মোট 10টা ইলেকট্রন। 3 হয় f অরবিটালের জন্য। কয়টা ইলেকট্রন হয় f অরবিটালে? আগের ছকেই করলাম, 7 দুগুণ 14টা। তাহলে মোট কয়টা হলো? 14, 10 এ 24, 30, 32। এই হচ্ছে আমার 4টি শেলে
ইলেকট্রন ধারণ ক্ষমতা, সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে, সর্বোচ্চ কোন কোন অরবিটাল থাকতে পারে, সর্বোচ্চ কতটি ইলেকট্রন সেখানে থাকতে পারে। এই ছিল আমাদের কোয়ান্টাম নাম্বার, তার প্রকারভেদ, তার তাৎপর্য, তার ব্যাখ্যা, তার ক্যালকুলেশন এবং তার সাথে অরবিট ও অরবিটালের ক্যালকুলেশন। আশা করি কোয়ান্টাম নাম্বারটা এখানে আমরা ক্লোজ করতে পারি, কিন্তু কোয়ান্টাম নাম্বার সেট নির্ণয়টা আমরা এখনো করিনি, এটা করবো। তাহলে এটা যাদের লেখার আছে লিখে নাও, আই এম গিভিং ইউ 30 সেকেন্ড। আশা করি আমাদের এই ছকটা কপি করা হয়ে গেছে। তাহলে আমরা পরবর্তী টপিকে যাই। যেহেতু আমরা ফেসবুক লাইভে ক্লাস নিচ্ছি, ইন্টারনেট বা টেকনিক্যাল এররে অনেক সময় সাউন্ড এবং ভিডিও কোয়ালিটি আপস এন্ড ডাউন হতে পারে। তোমরা যদি একটু মাঝে মাঝে ইনফর্ম করে দাও আমার জন্য একটু ইজি হয়, মানে একটু এনশিওর করে দাও যে না ঠিক আছে, এখানে মাঝে মাঝে 30 সেকেন্ড বা 1 মিনিটের জন্য কখনো কখনো ভিডিও ব্লার হয়ে যায় বা সাউন্ডটা স্লো শোনা যেতে পারে। সো ইন দ্যাট কেস একটু ধৈর্য সহকারে অপেক্ষা করবে, আর তারপরেও যদি এর বেশি সময় ধরে না ক্লিয়ার হয় প্লিজ ইনফর্ম করবে কমেন্ট সেকশনে। কমেন্ট সেকশনে তোমরা তোমাদের অ্যাটেন্ডেন্স, তোমরা কোনো কোয়েশ্চেন থাকলে সেই কোয়েশ্চেন এবং সাউন্ড বা ভিডিও কোয়ালিটিতে কোনো প্রবলেম থাকলে সেই প্রবলেমটা মেনশন করতে পারো। বাট একটু অপেক্ষা করে নিও, যে কয়েক সেকেন্ডের জন্য একটু ব্লার হলো সাথে সাথে কমেন্ট করে ফেললাম, তাহলে হয় কি আমার মধ্যে একটা কনফিউশন চলে আসে। হ্যাঁ, তো আমি সেটা অ্যাভয়েড করার জন্য বলছি যে একটু ধৈর্য ধরে দেখবে, 1 মিনিটের মধ্যে যদি ক্লিয়ার না হয় ইন দ্যাট কেস ইনফর্ম মি। আচ্ছা, এবার আমরা একটা জিনিস শিখি, কোয়ান্টাম নাম্বার সেট। এটা না তোমরা 8, 9, 10 সেটের অঙ্ক করেছো না? সেটের অঙ্কের বৈশিষ্ট্য কি? স্থানাঙ্ক দিতাম আমরা, তাই না? স্থানাঙ্ক সেট করতাম, তারপরে আরেকটা সেট করতাম কিসের, ওই যে এ সেট বি সেটকে ছেদ করা বা এ সেট বি সেটকে আলাদা করা, ওরকম ভাবে তাহলে তাদের উপাদান সংখ্যা কি হবে, এরকম কিছু অঙ্ক করতাম, এ ইউনিয়ন বি আর এই ধরনের কিছু অঙ্ক করেছিলাম, তাই না? আজকে সেটটাও অনেকটা ওরকমই, যে আমরা সেট নির্ণয় করব যে একটা অরবিটালের একটা ইলেকট্রনের একটা পরমাণুর মধ্যে তার ইলেকট্রনের যে কোয়ান্টাম সংখ্যাগুলো সেটার সেটটা কি করে নির্ণয় করা যায়। এই সেটটা নির্ণয় করার জন্য আমরা তিনটাকে একটু ব্রিফ করে যাই। 3টা নীতি আছে। কি কি নীতি আছে? নাম্বার 1 ছিল আমাদের পলিস এক্সক্লুশন প্রিন্সিপাল, মানে পলির বর্জন নীতি। আচ্ছা, উচ্চারণটা নিয়ে অনেকের কনফিউশন আছে। ইংলিশে লিখলে আমরা পাউলি লিখি, বাংলা অনেক জায়গায় বইতেই পলি আছে, অ্যাকচুয়ালি উচ্চারণটা পলি। মানে প বলছি আমরা, প ও লি, পলি উচ্চারণটা এমন হয়, ওর উচ্চারণটা আলাদা করে হয় না। পলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। এখানে আমরা কি শিখতে পারি? এখানে কি বলেছিলেন? পলিস এক্সক্লুশন প্রিন্সিপালটা কি ছিল? বলেছিলেন উনি যে যখন একটা পরমাণুতে 4টা কোয়ান্টাম নাম্বার থাকবে, অর্থাৎ এন, এল, এম, এস, এদের 4টা কোয়ান্টাম নাম্বারই এক হতে পারে না। যে কোনো একটা ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম নাম্বার এক হতে পারে না। ভিন্নতাটা কোথায় হবে? ভিন্নতাটা হবে স্পিন কোয়ান্টাম সংখ্যার জন্য। যেমন ফর এক্সাম্পল আমরা একটু দেখি, হিলিয়ামের 4টা ইলেকট্রন, তাই না? হিলিয়ামের ইলেকট্রন বিন্যাসটা কি হবে? 1s2 2s2, রাইট? আচ্ছা, আমরা যেভাবে পড়েছিলাম 1s 2s 2p 3s 3p 3d, এই যে এভাবে করে পড়েছিলাম 4s 4p 4d। দেখো তো এই 4টা তোমরা পড়েছিলাম। তাহলে 1s এর পরে কোনটা হবে? 2s।
তাহলে 1s2 2s2, অর্থাৎ 1s অরবিটালটাকে যদি আমি এরকম একটা বক্স আকারে আঁকি তাহলে 1s এ এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, 2s এ এইভাবে একটা ইলেকট্রন, এভাবে একটা ইলেকট্রন, একটা ঘড়ির কাঁটার দিকে, একটা ঘড়ির কাঁটার বিপরীতে। মনে রাখবে প্রথমটা হবে অলওয়েজ প্লাস হাফ, দ্বিতীয়টা হবে মাইনাস হাফ। প্রথমটা প্লাস হাফ, দ্বিতীয়টা মাইনাস হাফ। তাহলে এই ইলেকট্রনটার জন্য 2s2 অর্থাৎ এর যে লাস্টের দুটো ইলেকট্রন 2s এর জন্য আমরা দুটো কি কি পেলাম, 2s1 2s2, অর্থাৎ একটা আপওয়ার্ড একটা ডাউনওয়ার্ড। আপওয়ার্ডটা প্লাস হাফ, ডাউনওয়ার্ডটা মাইনাস হাফ। আচ্ছা এখন তাহলে একটু দেখো এই 2s অরবিটালের জন্য n এর মান কত, 2, n equals to 2। s এর জন্য l এর মান কত হয়, 0, রাইট? তারপরে কি আছে, m এর মান কত হবে, 0। প্রথম ইলেকট্রনটার জন্য s এর মান কত, প্লাস হাফ। এইটুক পর্যন্ত কে কে বুঝে না, দেখো একটা বুঝলে কিন্তু সব বুঝে যাবা। প্রথম ইলেকট্রনটার জন্য 2s1, 2s এর দুইটা ইলেকট্রন আছে, 2s এর দুটো ইলেকট্রন, আমি এই ইলেকট্রনটা ধরতেছি। প্রথম ইলেকট্রনের জন্য n এর মান কত ধরছি, 2, যেহেতু 2 আছে। s অরবিটালের জন্য l এর মান হয় 0, তাহলে l এর মান 0। m এর মান কত হবে, l 0 হলে m ও 0, কিন্তু s এর মান কত হচ্ছে, প্লাস হাফ। সিমিলারলি এই একই অরবিটালের মধ্যে আরেকটা ইলেকট্রন আছে, কিন্তু সেটা কি আছে, সেটা ডাউনওয়ার্ড, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। তাহলে সরি, ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, আপওয়ার্ডটা ঘড়ির কাঁটার বিপরীতে, ডাউনওয়ার্ডটা দিকে। তাহলে এটার মান কত হচ্ছে, মাইনাস হাফ। অর্থাৎ এর জন্য কিন্তু এই ইলেকট্রনটার জন্য n এর মান 2, l এর মান 0, m এর মান 0, কিন্তু s এর মান প্লাস হাফ, মাইনাস হাফ। অর্থাৎ দুটো ইলেকট্রনের n l m তিনটা এক জিনিস হলেও s এর মান কখনো এক হতে পারে না। এটাই ছিল পলির প্রিন্সিপাল বা পলির এক্সক্লুশন প্রিন্সিপাল। এই ছিল আমাদের পলির বর্জন নীতি। আশা করি পলির বর্জন নীতি সম্পর্কে আমাদের ধারণা হয়ে গেছে। যদি হয়ে থাকে তাহলে আমরা পরবর্তী নীতিতে চলে যাই, সেটা হচ্ছে আমাদের আউফবাউ নীতি। আউফবাউ শব্দটা অ্যাকচুয়ালি একটা জার্মান ওয়ার্ড। এটার মানে হচ্ছে সিঁড়ি। আউফবাউ নীতির আউফবাউ মানে হচ্ছে সিঁড়ি, মানে হচ্ছে সিঁড়িতে যেমন আমরা নিচ থেকে আস্তে আস্তে ধাপে ধাপে উপরে উঠি, এই আউফবাউ নীতিটাও ঠিক সেরকমই কিছু বলেছেন, যে ইলেকট্রনগুলো যখন বিভিন্ন অরবিটালে প্রবেশ করবে তারা তাদের শক্তির ক্রমানুসারে প্রবেশ করবে, অর্থাৎ নিম্ন শক্তি স্তর হতে আস্তে আস্তে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করবে। যেমন নিচতলা থেকে দোতলায় না উঠে তো আমি তিনতলা উঠতে পারবো না, তাই না? দোতলা স্কিপ করে তো আমি তিনতলা উঠতে পারবো না। সিমিলারলি ইলেকট্রনটাও ঠিক তাই হবে, যে সে তার শক্তি অনুযায়ী যাবে। এই শক্তিটা কিভাবে নির্ণয় করা যাবে, n প্লাস l দ্বারা। যার n প্লাস l এর মান যত কম তার শক্তির মানও তত কম, অর্থাৎ তার ইলেকট্রন প্রবেশের সম্ভাব্যতা বা প্রবণতা তত বেশি। যত ছোট হবে, যেমন তোমাকে যদি বলা হয় একটা দোতলা বিল্ডিং এ তুমি দিনে 5 বার ওঠানামা করবা, আর একটা 5 তলা বিল্ডিং এ দিনে 5 বার ওঠানামা করবা, তুমি কোনটা প্রেফার করবা? ডেফিনেটলি দোতলা, অল্প, রাইট? তো এরকমই ইলেকট্রনও যেটাই শক্তির মান কম সেটাই সে আগে প্রবেশ করবে, অর্থাৎ যেখানে n প্লাস l এর মানটা কম হবে ইলেকট্রন সেখানেই আগে প্রবেশ করবে। আমি হচ্ছে ব্যাখ্যার ভাষায় বলছি, প্রশ্নটা কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন আসে সাধারণত, কতে আসে যে আউফবাউ নীতিটি লিখো, সেখানে কিন্তু এভাবে উদাহরণ দেওয়া যাবে না, সিঁড়ি, দোতলা, তিনতলা, পাঁচতলা, নো। সেখানে স্পেসিফিক্যালি নীতিটা লিখতে হবে যে ইলেকট্রন সমূহ তাদের শক্তির উচ্চক্রম অনুসারে অরবিটালে প্রবেশ করবে। কোন একটি পরমাণুতে তার ইলেকট্রন সমূহ শক্তির উচ্চক্রম অনুসারে প্রবেশ করবে, এবং এক্ষেত্রে কি n প্লাস l নীতিটি মেনে হবে। এটা থেকে মোস্ট কমন একটা কোয়েশ্চেন আসে, পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3d অরবিটালে না যেয়ে 4s অরবিটালে কেন যায়? আই থিঙ্ক এটা এসএসসি লেভেলেও আছে, সেখানে তোমরা কিভাবে পড়েছো আমি ওটা ব্যাখ্যা যাচ্ছি না। এখানে আমাদের এই প্রশ্নটা আসলে কিভাবে অ্যান্সার করতে হবে, লেটস সি দ্যাট। পটাশিয়ামের 19তম ইলেকট্রন মানে হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6, এরপর ইলেকট্রনটা কোথায় গেছে, 4s1। কথা হচ্ছে 3p এর পরে কেন 4s, 3p তে তো 3d ও আছে, why not in 3d? let's see, এই 4s এর জন্য n আর l এর মান কত, 4 আর 0, 4 প্লাস 0। কেন 0? s অরবিটালের জন্য l এর মান 0,
মোট হচ্ছে 4। 3d এর জন্য n এর মান কত? 3। d এর জন্য l এর মান কত হয়? আমি একটু আগেও করিয়েছি, আবারও লিখে দিচ্ছি, SPDF এতে 4 জনের জন্য n এর মান 0 1 2 3। তাহলে d এর জন্য কত? 2। মোট 3d এর শক্তি কত হলো? 5। ওকে, তাহলে আমরা কি বলতে পারি এখানে? দেখো তো, 4s এর শক্তি বেশি না 3d এর শক্তি বেশি? 3d এর শক্তির পরিমাণটা বেশি। যেহেতু শক্তির পরিমাণটা 3d এর বেশি, ইলেকট্রন সেখানে আগে যেতে চাইবে না। ইলেকট্রন কোথায় যেতে চাইবে? যেখানে শক্তির মানটা কম। সেই হিসাবে 4s এ ইলেকট্রনটা আগে প্রবেশ করে। তাহলে মোস্ট কমন যে কোয়েশ্চেনটা ছিল যে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3d অরবিটালে প্রবেশ না করে 4s অরবিটালে কেন প্রবেশ করে, তার ব্যাখ্যাটা আমরা এই n+l বা আউফবাউ প্রিন্সিপালের ভিত্তিতে দেব, যে যার n+l এর মান কম ইলেকট্রন আগে প্রবেশ করবে। হ্যাঁ, এখন তুমি আমাকে একটা প্রশ্ন করতে পারো যে ম্যাডাম 3d আর 4p এই দুটোর মধ্যে ইলেকট্রন আগে কোথায় প্রবেশ করবে? রাইট, 3d আর 4p একটা লিখে ফেলি আমরা। 3d আর 4p। 3d এর জন্য কত অলরেডি করেছি আমরা? 5। 4p এর জন্য কত? 4 প্লাস p অরবিটালের জন্য l এর মান 1। 4 প্লাস 1 5, দুটোই তো 5। তাহলে কোনটা আগে ইলেকট্রন প্রবেশ করবে? এখানে কে রোল প্লে করবে? এখানে রোল প্লে করবে n। যার n যত ছোট তার ইলেকট্রন প্রবেশ প্রবণতা বা প্রবেশের সম্ভাবনা সেখানে আগে। যেমন 3d আর 4p এর মধ্যে n এর মান কার সবচেয়ে বড়? 4p, 4। আর 3d এর জন্য 3। তাহলে 3d তে ইলেকট্রন আগে প্রবেশ করবে, দুজন যদি সমান হয়। সমান না হলে তো ক্যালকুলেশন করা খুব ইজি, চারটা কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। আর কোনো কারণে যদি ক্যালকুলেশনে দেখা যায় দুটো সমান, সেই ক্ষেত্রে n এর মানের উপর ভিত্তি করে যার n এর মান কম ইলেকট্রন আগে সেখানে প্রবেশ করবে। এভাবে আমরা আউফবাউ নীতি বা আউফবাউ প্রিন্সিপালটা ব্যাখ্যা করতে পারি। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন প্লিজ ড্রপ ইট ইন দ্য কমেন্ট বক্স। আর এটা যদি লেখা হয়ে থাকে আমি তাহলে এটা ক্লিন করে নেক্সটে যাব। যদি এই এক্সাম্পলটা তুলে ফেলে থাকো তাহলে আমি নেক্সট টপিকটা যাচ্ছি। এখানে কোয়ান্টাম নাম্বার সেট লিখে রেখেছি, কিন্তু বাকি নীতিগুলো ব্যাখ্যা করছি, কারণ কোয়ান্টাম নাম্বার সেট করার জন্য আমাদের এই নীতিগুলো লাগবে। এই জন্য আমি আগে নীতিগুলো বলে নিচ্ছি। নাম্বার 3 অর্থাৎ লাস্ট প্রিন্সিপাল হচ্ছে হুন্ডস রুল বা হুন্ডের নীতি। হুন্ডের নীতিতে কি বলেছেন? এগুলো কিন্তু একজন বিজ্ঞানের নাম অনুসারে। শুধুমাত্র আউফবাউ ব্যাপারটা একটা জার্মান ওয়ার্ডের ভিত্তিতে হয়েছিল, যে ইলেকট্রন সমূহ আস্তে আস্তে উপরের দিকে উঠবে, সিঁড়ি বা আপওয়ার্ড এই অর্থে মিন করে। এখন আমরা দেখব হুন্ডস রুল। হুন্ডস রুলটা কি ছিল? হুন্ডের রুলটা ছিল যে সমশক্তি সম্পন্ন বা কাছাকাছি শক্তি সম্পন্ন যে অরবিটালগুলো হবে, সমশক্তি সম্পন্নটাই বলি, সমশক্তি সম্পন্ন অরবিটাল সমূহে ইলেকট্রন প্রথমে একমুখী স্পিনে প্রবেশ করবে। অর্থাৎ সব ধরো প্রথমে ঘড়ির কাঁটার দিকে প্রবেশ করবে বা ঘড়ির কাঁটার বিপরীতে, যে কোনো একটা ভাবে। যদি এস অরবিটালে ঘড়ির কাঁটার দিকে প্রবেশ করে ফার্স্টে, পি অরবিটালেও তাই হবে, ডি অরবিটালেও তাই হবে। তারপরে যদি আরো ইলেকট্রন থেকে যায় তাহলে তারা অপোজিট ডিরেকশনে আসবে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীতে। যেমন ধরো আমি একটা এক্সাম্পল দেই, কার্বন। কার্বনের ইলেকট্রন বিন্যাসটা কি 1s2 2s2 2p2, মোট 6টা ইলেকট্রন, রাইট? 1s 2s 2p। তাহলে আমি বলতে পারি 1s 2s 2p। তে কয়টা সাবশেল হয়? 3টা, px py pz। এখন আমাদের ব্যাখ্যা অনুযায়ী 2p2 আমি কি এভাবে লিখবো নাকি এইভাবে লিখবো? কোনটা রাইট? এটা আমরা হুন্ডের নীতিতে দেখতে পাচ্ছি। উনি কি বলছেন যে সবার আগে সব অরবিটালে, সমশক্তি সম্পন্ন অরবিটাল, পি এর তো 3টাই সমান শক্তি, সমশক্তি সম্পন্ন অরবিটাল ইলেকট্রন সমূহ প্রথমে একমুখী স্পিনে প্রবেশ করবে, অর্থাৎ ওর কাছে একটা ওর কাছে একটা, এভাবে যাবে। তারপরে ইলেকট্রনের প্রাপ্যতা অনুসারে বিপরীতমুখী স্পিনে প্রবেশ করবে। যেমন ধরো এটা যদি আমি অক্সিজেনের জন্য বলি, অক্সিজেনের জন্য কি হবে? এই দুটো সেম, 8টা ইলেকট্রন তো, পিতে যাবে 4টা, তাহলে প্রথমে 3টা একমুখী, তারপরে আসবে বিপরীতমুখী। কিংবা যদি ফ্লোরিনের জন্য বলি, এই দুটো সেম, প্রত্যেকের কাছে আগে একটা করে যাবে, 3টা হয়ে গেল। এখানে মোট কয়টা? 2 2 4 3 7, আরো কয়টা ইলেকট্রন থাকে?
আরো দুইটা আছে। তাহলে প্রাপ্যতা অনুযায়ী এরা এখন কি করবে, বিপরীতমুখী স্পিনে, এই একটা এই একটা। যদি আর একটা ইলেকট্রন থাকতো তাহলে এটা হয়তো এখানে, যেটা আমরা নিয়নের জন্য দেখতে পাবো। তাহলে হুন্ডের নীতিটা কি বলছে, যে ইলেকট্রন সমূহ সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন সমূহ প্রবেশের সময় প্রথমে একমুখী স্পিনে প্রবেশ করে এবং ইলেকট্রনের প্রাপ্যতা অনুযায়ী বিপরীতমুখী স্পিনে প্রবেশ করবে। অর্থাৎ যদি একমুখী স্পিনে সবার কাছে একটা 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 করে ইলেকট্রন দেওয়া হয়ে যায়, তারপরেও যদি ইলেকট্রন থেকে যায়, সেটার ভিত্তিতে আবার একটা করে প্রবেশ করবে। এমন না যে প্রথমে একজনকে দুটো প্রবেশ করে দিবে, না। ব্যাপারটা এমন, একটা জিনিস অল্প পরিমাণে আছে, দুজন মানুষ আছে। এখন তুমি যে পরিমাণটা আছে সেটা দুজন মানুষেরই কভার করবে না, একজন মানুষকে ফুললি কভার করবে। তাহলে কি আমি পুরোটা একজনকে দিয়ে দিব? না, ইলেকট্রনের বেলায় কি হচ্ছে, দুজনকেই সমান ভাগে দুটো দিয়ে দাও। কারোই পূর্ণতা আসবে না, কিন্তু দুজনকেই সমভাবে সেটা দিতে হবে। এই হচ্ছে আমাদের হুন্ডের নীতিটা, বা ইলেকট্রন বিন্যাসের জন্য হুন্ডের নীতির প্রয়োগ। এইভাবে আমরা হুন্ডের নীতি ব্যবহার করে ইলেকট্রন বিন্যাস করতে পারি। তাহলে আমাদের তিনটা নীতি কিন্তু আজকে হয়ে গেল। কি কি ছিল? পলিস এক্সক্লুশন প্রিন্সিপাল, আউটবার প্রিন্সিপাল, হুন্ডস রুল। তিনটা নীতি আমাদের কমপ্লিট। এখন আমরা শুরু করব কোয়ান্টাম নাম্বার সেট। নীতি সব শেষ, কোয়ান্টাম নাম্বার সেট নির্ণয় করা এখন খুব সহজ হয়ে যাবে। যেমন ধরো হিলিয়াম, 4টা ইলেকট্রন, 1s2 2s2। প্রশ্ন করছি আমি, হিলিয়ামের সর্বশেষ ইলেকট্রনের জন্য কোয়ান্টাম নাম্বারের সেট নির্ণয় করো। সর্বশেষ ইলেকট্রনটা কোথায় আছে? এখানে। কিভাবে আছে? এখন এর মধ্যে কোনটা সর্বশেষ? রাইট। এর জন্য n এর মান কত? 2। s অরবিটালের জন্য l এর মান 0, m 0। আর এটা কি আছে? ডাউনওয়ার্ড। ডাউনওয়ার্ড মানে s এর মান কত? কত হবে বলো? প্রথমটার জন্য +½ পরেরটার জন্য -½ আমি কিন্তু এই কথাটা বারবার বলেছি, প্রথমটার জন্য +½ এবং পরেরটার জন্য -½ হবে। তাহলে -½ হলে আমাদের পরের ইলেকট্রনটা যেহেতু, তার মানে এটার জন্য মান হবে -½ এই হচ্ছে আমাদের সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ মিন্স সেট। ওকে, এইভাবে আমরা সর্বশেষ ইলেকট্রনের কোয়ান্টাম নাম্বারের সেট নির্ণয় করতে পারি। এখন সবাই খাতা কলম হাতে নাও, আমি একটা করতে দিই। করো, ইউ হ্যাভ 30 সেকেন্ড, করে ফেলো। আচ্ছা সরি, এখানে আমি একটা ভুল করেছি। সরি, এটা হিলিয়াম হবে না, এটা বেরিলিয়াম হবে। ভুলটা এখানে ছিল, সরি। হিলিয়াম না, এটা বেরিলিয়ামের এক্সাম্পল হবে। বেরিলিয়ামের জন্য ইলেকট্রন নাম্বার হচ্ছে 4, আর হিলিয়ামের জন্য হচ্ছে 2, আর ভর সংখ্যা হচ্ছে 4। একটু ভুল হয়ে গেছে, সরি। এক্সাম্পলটা আবার ক্লিয়ার করো। বেরিলিয়াম, এক্সাম্পলটা হবে বেরিলিয়াম, নট হিলিয়াম। দেখো, তাহলে ক্যালসিয়ামের 20তম ইলেকট্রনের জন্য ফার্স্টে কি করতে হবে আমাদের? ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p6 4s2। ইলেকট্রন 2 4 10 12 18 19 20, তার মানে 20তম ইলেকট্রনটা আছে এখানে। কিভাবে আছে? 4s2। প্রথম ইলেকট্রনটা 19, পরের ইলেকট্রনটা 20। তাহলে আমাদের লাস্ট ইলেকট্রনটার জন্য বের করতে হবে। লাস্ট ইলেকট্রনের জন্য কি কি হচ্ছে? 4s2। 4s2 মানে n এর মান 4, যেহেতু s অরবিটাল, l এর মান 0, m এর মানও 0, আর পরেরটার প্রথমটার জন্য +½ পরেরটার জন্য -½ তার মানে -½ এই ছিল আমাদের ক্যালসিয়ামের 20তম ইলেকট্রনের জন্য তার কোয়ান্টাম নাম্বারের সেট। ঢাকা বোর্ড 2017, মাদ্রাসা বোর্ড 2017 আর সিলেট বোর্ড 2015-তে এই কোশ্চেনটা আছে। তোমরা চাইলে কোশ্চেনটা একটু লিখতে পারো। যে একটা ছিল ঢাকা বোর্ড 17-তে, যে ক্যালসিয়ামে সর্বশেষ ইলেকট্রনের জন্য কোয়ান্টাম নাম্বার সেট নির্ণয়। এরপর এটা ছিল মাদ্রাসা বোর্ড 17-তে, ওটা ছিল যে
কপারের শেষ ইলেকট্রনের জন্য তার কোয়ান্টাম নাম্বারের সেট নির্ণয়। এটা কিন্তু একটু ভিন্ন, কপারটা কিন্তু আমরা একটু ভিন্ন ধরনের একটা এক্সাম্পল হিসেবে জানি। আচ্ছা, যারা একটু কারেকশনটা করে নিয়েছো প্লিজ, ওটা হিলিয়াম না বেরিলিয়াম হবে। কপার নাম্বার হচ্ছে 29, 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s, এখানে একটা হয়, 3d তে 10টা হয়। এটা কেন হয়? ডি অরবিটালের লিমিট হচ্ছে সর্বোচ্চ 10টি। অ্যাকচুয়ালি নরমাল ইলেকট্রন বিন্যাসে হওয়ার কথা 3d 9 4s 2, কিন্তু ডি অরবিটাল সবচেয়ে স্টেবল হয় কখন? যখন পূর্ণ বা অর্ধপূর্ণ থাকে, অর্থাৎ যখন d5 অথবা d10 এ থাকে। এই জন্য 4s থেকে একটা ইলেকট্রন কি হয়, d10 কভার করে, তখন 4s এর ইলেকট্রন একটা কমে 4s1 হয়ে যায়। এটা তোমরা পর্যায় সারণী চ্যাপ্টারটা ওখানে গেলে ডিটেইলে পড়তে পারবে। তো যাই হোক, আমি জাস্ট একটু ব্রিফ করে নিলাম। 4s1, তাহলে কপারের লাস্ট ইলেকট্রনটা কোথায় যাচ্ছে? 4s1, দিস ইজ দ্য লাস্ট ইলেকট্রন। তাহলে এই ক্ষেত্রে কোয়ান্টাম নাম্বার সেট কত হবে? 4 0, m এর মান 0, l এর s এর মান কি হবে যেহেতু প্রথম ইলেকট্রন, প্লাস হাফ। এই ছিল কপারের লাস্ট ইলেকট্রনের জন্য কোয়ান্টাম নাম্বারের সেট নির্ণয়। তাহলে এইভাবে আমরা কোয়ান্টাম নাম্বার সেট নির্ণয় করতে পারি। একটা কোশ্চেন আমি করতে দিচ্ছি, লেখো সিলিকনের 12তম ইলেকট্রনের জন্য কোয়ান্টাম নাম্বারের সেট নির্ণয় করো। সিলিকন হচ্ছে 14, এর 12তম ইলেকট্রন এর জন্য কোয়ান্টাম নাম্বার সেট নির্ণয় করো। 12তম, আমি ইলেকট্রন বিন্যাসটাও করে দিয়েছি, বলো 12তম ইলেকট্রনে। দ্রুত লিখে দাও কমেন্ট সেকশন, আমি দেখতে চাই কে লিখে পারে সবার আগে। বারোতম ইলেকট্রনটা কোথায় আছে? 2 4 10 12, এখানে 11 12 এই ইলেকট্রনটা। তাহলে কি হবে? n এর মান 3, s এর জন্য l এর মান 0, m এর মান 0, আর ডাউনওয়ার্ড মিন্স মাইনাস হাফ। কমেন্ট সেকশনে কোনো অযাচিত কমেন্ট প্লিজ করবে না, আমরা চাই না তোমাদের সম্পর্কে আমাদের কোনো নেগেটিভ ধারণা হোক, আমি চাই না। কেউ বুঝতে না পারলে, কোন পয়েন্টটা বুঝতে পারছো না বলো। হঠাৎ করে একটা ক্লাসে যদি তুমি আসো, হুট করে বুঝতে পারবে না, তবে চেষ্টা করো ধৈর্য ধরে ক্লাসটাকে কন্টিনিউলি শোনার চেষ্টা করো। ক্লাস শেষে আমি কমেন্ট সেকশনে কোয়েশ্চেন থাকলে সেগুলো অ্যান্সার করে দিই, ইউজুয়ালি আমি অ্যান্সারগুলো করে দিই। যদি আজকের ক্লাস রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে আমি অবশ্যই ইনশাল্লাহ অ্যান্সার করে দেব। তাহলে এই হচ্ছে আমাদের কোয়ান্টাম নাম্বার সেট নির্ণয়। এভাবে আমরা যে কোনো পরমাণুর যে কোনো ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম নাম্বার নির্ণয় করে তার কোয়ান্টাম নাম্বার সেট নির্ণয় করতে পারি। এখন বলো, কোয়ান্টাম নাম্বার নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা? তোমাদের হাতে 1 মিনিট সময় আছে, তোমরা কমেন্ট সেকশনে দাও, আমি সেগুলো দেখে যে কয়টা পারবো অ্যান্সার করে দিব, তারপর আমরা নতুন টপিকে চলে যাব। আচ্ছা, এটা করে নাও যাদের করা বাকি। ওকে, অলরেডি আমরা দেখতে পাচ্ছি অনেকেই অ্যান্সার লিখে দিয়েছো।
আচ্ছা, যাদের কাছে ভিডিও ক্লিয়ার না বলছো, এখন কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ? একটু দেখো। তোমাদের কাছে কি এখন ভিডিওটা ক্লিয়ার আছে কি না? রাকিবুল হাসান, তুমি একটু প্লিজ তোমার নেটওয়ার্কটা চেক করো। শেষ এটা? আচ্ছা, তোমাদের প্রশ্ন ছিল পলির বর্জন নীতিটা আরেকবার বুঝান। আমি এই কোশ্চেনটা কয়েকবার দেখলাম। পলির বর্জন নীতিটা কি ছিল? আমরা বলেছিলাম, পলি বলেছেন যে একটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম নাম্বারের মান কখনোই এক হবে না, অর্থাৎ প্রত্যেকটা ইলেকট্রনের জন্য কোয়ান্টাম নাম্বারের সেটটা ডিফারেন্ট হবে। যেমন আমরা বলতে পারি একটা এক্সাম্পল, ফর এক্সাম্পল আমরা এর আগে বলেছিলাম হিলিয়াম নিয়ে লিখেছিলাম, যেটা সেটা কারেকশন করে নাও। যারা বলেছো যে বুঝি নাই কারেকশনটা করবো কোথায়, তো তাদের এক্সাম্পল জন্য বোঝাচ্ছি যে বেরিলিয়াম এক্সাম্পলটা ইউজ করো, নট হিলিয়াম, ইট ইজ বেরিলিয়াম। বেরিলিয়ামের জন্য 1s2 2s2, এখানে 2s অরবিটালটা যদি দেখি আমরা, 2s এ দুটো ইলেকট্রন আছে, রাইট? একটা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, একটা ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছে। প্রথমটার জন্য মান হচ্ছে +12, দ্বিতীয়টার জন্য মান হচ্ছে -12। কিসের মান? স্পিনের মান, স্পিন কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, বাকিগুলো আমরা কোথা থেকে জানতে পারবো? বাকিগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের n এর মান বা প্রধান কোয়ান্টাম সংখ্যাটা জানা। প্রধানটা জানতে পারলে তুমি অটোমেটিক l m বাকি সব বের করে ফেলতে পারবা। তাহলে 2s এর জন্য 2s, এই 2টাই হচ্ছে আমার n, অর্থাৎ n এর মান কত? n l m s, চারটা যদি কাউন্ট করি তাহলে n এর মান কত আসতেছে এখানে? 2। s অরবিটালের জন্য l এর মান কত হয়? 0। l 0 হলে m কত হবে? m also 0। l আর m এর সম্পর্ক কি? m equals to +- l, তার সাথে 0 অ্যাড হবে। আচ্ছা, তাহলে বাকি রইল কি আমার? স্পিন কোয়ান্টাম নাম্বার। আচ্ছা, এখন বলি কোন ইলেকট্রনটার জন্য। যদি আমি প্রথম ইলেকট্রনটার জন্য ধরি, যদি আমি প্রথম ইলেকট্রনটার জন্য কাউন্ট করি, ফার্স্ট ইলেকট্রন, তাহলে এটা হবে +12 এই ইলেকট্রনটার জন্য। আর যদি সেকেন্ড ইলেকট্রনটার জন্য কাউন্ট করি তাহলে হবে -12। তাহলে প্রথম ইলেকট্রনটার জন্য s এর মান +12, দ্বিতীয় ইলেকট্রনটা এটাও কিন্তু 2s এ আছে, 2s অরবিটালে, তার মানে তার n এর মানও 2, l এর মানও 0, m এর মানও 0, কিন্তু স্পিনের মান -12। তাহলে কি বলতে পারছি? দেখো, একই অরবিটালে দুটো ইলেকট্রন আছে, তাদের তো চারটা কোয়ান্টাম নাম্বারই এক হওয়ার কথা ছিল, কিন্তু হচ্ছে না। কেন হয় না? তাদের স্পিনিং এর কারণে। কারণ দুটো ইলেকট্রন কখনোই এক দিকে ঘুরবে না, একটা ঘড়ির কাঁটার দিকে ঘুরলে আর একটা অবশ্যই তার বিপরীতে ঘুরবে। এই দুই বিপরীতমুখিতার কারণেই চারটা কোয়ান্টাম নাম্বার কখনোই এক হয় না। এই তিনটা যদি এক হয়ও, 4 নাম্বারটা কখনোই এক হয় না, অর্থাৎ স্পিন কোয়ান্টাম নাম্বারটা এক হয় না। এভাবে আমরা কোয়ান্টাম নাম্বারের সেটও নির্ণয় করতে পারি, রাইট? এখন যদি বলি আমি 2s এর তৃতীয় ইলেকট্রন, এটা হচ্ছে 3 নাম্বার ইলেকট্রন, 1 2, এই 2 3 4, 2 নাম্বার ইলেকট্রন, 3 নাম্বার ইলেকট্রন, 4 নাম্বার ইলেকট্রন। 3 নাম্বার ইলেকট্রনের জন্য কোয়ান্টাম নাম্বারের সেট হচ্ছে এটা, 4 নাম্বার ইলেকট্রনের জন্য এটা। দেখো, বাকি তিনজন এক হলেও স্পিনের ক্ষেত্রে যে ভিন্নতা আছে, এটাই পলির এক্সক্লুশন প্রিন্সিপাল বা পলির বর্জন নীতি ছিল, যে 4টি কোয়ান্টাম নাম্বারের মান কখনোই এক হবে না। এটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমি নেক্সট টপিক শুরু করব। দেখো কোনো কনফিউশন আছে কিনা। আচ্ছা, যাদের কোয়েশ্চেন ছিল পলির বর্জন নীতিটা, আর কোনো প্রশ্ন আছে? না থাকলে আমি পরের এক্সাম্পলে যাই। আমরা বোরের মডেল যেদিন করেছি কিছু সূত্র করেছিলাম, রাইট? E = h নিউ, আবার নিউ = c/,
ল্যামডা। এরকম আরেকটা সূত্র আছে, ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই এমসি বা এমভি যেটাই বলো। এইগুলো আমাদের কিছু সূত্র ছিল। আবার নিউ বার ইকুয়ালস টু 1 বাই ল্যামডা। এখানে নিউ বার হচ্ছে তরঙ্গ সংখ্যা, নিউ মানে কি কম্পাঙ্ক, ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য, সি মানে বেগ, কিসের বেগ, আলোর বেগটাই ধরুন, আর এইচ মানে প্ল্যাঙ্ক ধ্রুবক। এই সূত্রগুলো আমাদের দরকার কিছু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের জন্য। এই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনগুলো এমসিকিউতেও আসে, আবার অনুধাবনমূলক প্রশ্নেও আসে। তো সেই ক্ষেত্রে আমাদের প্রশ্ন একটা দুটো প্রশ্ন দেখলে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি এগুলো কিভাবে ব্যবহার হয়। সূত্রগুলো আগে একটু ঝটপট তুলে নাও, তাহলে আমি একটা অঙ্ক দেখালে তোমরা বুঝতে পারবা যে এই সূত্রটা কিভাবে ব্যবহার করতে হবে। আচ্ছা, তোমাদের একটা কোয়েশ্চেন আছে দেখলাম ক্লোরিনের 15th ইলেকট্রনের জন্য, রাইট? আচ্ছা, আসো দেখি ক্লোরিনের 15 ইলেকট্রন কিভাবে করা যায়। 1s2 2s2 2p6 3s2 3p3, রাইট? আচ্ছা, লাস্ট ইলেকট্রন 15 নম্বর ইলেকট্রনটা কোথায় আছে দেখো তো। 2 4 10 12 13 14 15 মানে এইখানে p অরবিটালে, রাইট? 3p, তিনটা ইলেকট্রন। এখন তোমার প্রশ্ন হচ্ছে 15 নম্বর ইলেকট্রনের জন্য তুমি m এর মানটা কত ধরবে। অলওয়েজ এটা হবে 0। খেয়াল করো সেন্টারে কত হবে, সেন্টার উইল বি অলওয়েজ 0। প্রথমটা 0 হবে, লেফটে হবে -1, রাইটে হবে +1। সিমিলারলি ডি অরবিটালের 5টার জন্য সেন্টারে হবে 0, লেফট হবে -1 -2, রাইট হবে +1 +2। কনফিউশন ক্লিয়ার হয়েছে? ক্লোরিনের 15 নম্বর ইলেকট্রন বলেছো, রাইট? 15 নম্বর ইলেকট্রনের জন্য কত হচ্ছে দেখো তো। 15 নম্বর ইলেকট্রনটা আছে কোথায়? 17টা ইলেকট্রন তো মোট, এখানে 12 3s2 সরি এটা তো 3p5 হবে, তো এখানে 3p5। তাহলে 15 নম্বর ইলেকট্রনটা কোথায় আছে? 13 14 15। তাহলে m এর মান কি কি আসছে? 3p3, তার মানে n equals to 3, l এর মান p এর জন্য 1, m এর মান কত ধরবো? +1, s এর মান যেহেতু আপওয়ার্ড +1/2। তাহলে সেটটা কি দাঁড়াচ্ছে ক্লোরিনের জন্য দেখো 3 1 1 +1/2। এই হচ্ছে আমার ক্লোরিনের 15তম ইলেকট্রনের সেট। কারো একটা কোয়েশ্চেন ছিল, দেখো তো তার এটা ক্লিয়ার হয়েছে কিনা। আচ্ছা, যদি হয়ে থাকে তাহলে আমরা এবার অঙ্কগুলো যাই। কেউ কেউ জিজ্ঞাসা করছিল ই মানে কি। ই হচ্ছে শক্তি বা এনার্জি। এত দ্রুত যদি ভুলে যাও তাহলে কেমন করে হয়। ফার্স্ট ক্লাসেই তো ই মানে কি পড়ালাম, সেকেন্ড ক্লাসেও পড়ালাম, তাহলে এত দ্রুত ভুলে গেলে কিভাবে হবে। কেমিস্ট্রি এমনিতেই মনে রাখা টাফ, সুতরাং একটু রেগুলার প্র্যাকটিসে থাকতে হবে। এই ছিল আমাদের 4টা সূত্র। একটা অঙ্ক লিখে নাও, অঙ্কটা আমি লিখে রেখেছি সেজন্য আমি দেখেই বলছি অঙ্কটা। আলোর
কম্পাঙ্ক 6 × 10⁻11 হার্টজ হলে তরঙ্গ দৈর্ঘ্য কত? এটা একটা অঙ্ক, নাম্বার 1। নাম্বার 2, এটাকে করতে থাকো। বেগুনি বর্ণের আলোর জন্য তরঙ্গ দৈর্ঘ্য 400 ন্যানোমিটার হলে কম্পাঙ্ক ও আরটা কি বের করতে বলতে পারি আমরা? তরঙ্গ সংখ্যা। তাহলে প্রথম অঙ্কটায় কি দেওয়া আছে দেখো তো। কম্পাঙ্ক মানে কি? একটু আগে দেখিয়েছি আমরা নিউ, আর তরঙ্গ দৈর্ঘ্য মানে ল্যামডা। নিউ আর ল্যামডার সম্পর্কটা কি ছিল? নিউ ইকুয়ালস টু সি বাই ল্যামডা। সি মানে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর ল্যামডা কত বলছি আমরা? ল্যামডা আমাদের বের করতে হবে, রাইট? ল্যামডা ধরে নিচ্ছি আমরা, শুধু ল্যামডাই। নিউ এর মানটা কত আছে? 6 × 10⁻11। তাহলে কি করতে পারি আমরা? ল্যামডা ইকুয়ালস টু 3 × 10⁸ ডিভাইডেড বাই 6 × 10⁻11। ক্যালকুলেট করো, দেখো অ্যান্সার কত আসে। 500 ন্যানোমিটার। দেখো একটা অঙ্ক করে দেখাচ্ছি আমি, জাস্ট সূত্রে বসিয়ে দিয়েছি। প্রশ্ন থেকে দেখেছি কাকে দেওয়া আছে? কম্পাঙ্ক। কম্পাঙ্ক মানে নিউ, আর কাকে বের করতে হবে? তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে সেটা হচ্ছে ল্যামডা। নিউ আর ল্যামডার সম্পর্কটা কি? নিউ ইকুয়ালস টু সি বাই ল্যামডা। মানে নিউ জানি, সি জানি, ল্যামডা বের করে ফেললাম। এবার আমরা আরেকটা অঙ্কে যাই। বেগুনি বর্ণের আলোর জন্য, দেখো এখানে কিন্তু কনফিউশন দিয়েছে। বেগুনি বর্ণের জন্য আলাদা করে কি হবে? সেটা তো বেগুনি বর্ণের জন্য তরঙ্গ দৈর্ঘ্য আলাদা হবে, কিন্তু সেটা এই নামটা মেনশন না করলেও শুধু আলোর জন্য যদি বলি তরঙ্গ দৈর্ঘ্য একই হবে। অনেক স্টুডেন্টই কনফিউজ হয়ে যায়, বেগুনি বর্ণ তাহলে কি আলাদা করে কিছু অ্যাড করতে হবে? না, যে কোনো বর্ণের আলোর জন্য যদি তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া থাকে সেখানে বর্ণ কোনো ম্যাটার করবে না। তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া না থাকলে বর্ণ ম্যাটার করবে, সেক্ষেত্রে তোমাকে মুখস্থ মান ব্যবহার করতে হবে। যাই হোক, আমাদের এখানে তরঙ্গ দৈর্ঘ্য মানে ল্যামডা কি দেওয়া আছে, কি বের করতে হবে? নিউ বের করতে হবে। আর তরঙ্গ সংখ্যা মানে হচ্ছে নিউ বার। আমরা দুটো সূত্র জানি, নিউ ইকুয়ালস টু সি বাই ল্যামডা, এটা দিয়ে আমরা একটা মান বের করব, আর নিউ বার ইকুয়ালস টু 1 বাই ল্যামডা, এটা দিয়ে আমরা দুটো মান বের করব। ঝটপট বের করে কমেন্ট সেকশনে অ্যান্সার দাও। আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি। আশা করি তোমরা এই ক্লাসটা থেকে উপকৃত হবে। যদি কনফিউশন থেকে থাকে আমি রিকোয়েস্ট করব রেকর্ডেড লাইভটা আরেকবার দেখবি। কোথাও কোথাও ভিডিও কোয়ালিটি একটু আপস এন্ড ডাউনস হতে পারে, সেগুলো ইগনোর করে চেষ্টা করো একটু ধৈর্য ধরে ক্লাসটাকে বুঝার, আয়ত্তে আনার। হ্যাঁ, তো আমি রিকোয়েস্ট করছি তোমরা যারা বুঝতে পেরেছো তারা বই থেকে এই টপিকগুলো একটু পড়া শুরু করো। যারা কনফিউশনে আছো তারা রেকর্ডেড লাইভটা দরকার হয় আরেকবার দেখো, দেখে বই থেকে বাকি কনফিউশনটা ক্লিয়ার করার চেষ্টা করো। এরপরেও কোনো কোয়েরি থাকলে ইউ ক্যান ইনফর্ম মি। আর অনুরোধ সবার কাছে, ঘরেই থাকার, বাইরে না যাওয়ার, কোনো রকমের খারাপ জগতের হাতছানি থেকে নিজেকে দূরে রাখার, মাদকাসক্ত ব্যক্তি তাদের থেকে নিজেকে দূরে রাখার, এবং এই যে সময়টা পাচ্ছ আমাদের পরিস্থিতির কারণে কলেজে আমরা ক্লাসটা সরাসরি তোমাদের সাথে ক্লাস করতে পারছি না, এই যে সময়টা তোমরা পাচ্ছ এটাকে কাজে লাগানো আমি অনুরোধ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ইনশাআল্লাহ আবার দেখা হবে।